ইলেকট্রন দেখা যায় না, আপনি বলছেন স্যার ইলেকট্রন চলে গেছে, আবার বলছেন অপরদিকে নাকি বলে এক ধরনের শক্তি আছে, শক্তিকেও দেখা যায় না। আপনি কি পাগলা হয়ে গেছেন? না আমাকে না, তখন বিজ্ঞানী গিলবার্টকে তখনকার মানুষজন বলে পাগলা হয়ে গেছেন, যাকে দেখতেই পাচ্ছি না আপনি বলছেন ইলেকট্রন যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না, আপনি বলছেন কারেন্ট আসছে, কিছু দেখতে পাচ্ছি না। বিজ্ঞানী অ্যালবার্ট বলে আচ্ছা বিশ্বাস করছিস না? না, প্রমাণ দেন। নাইনে আমরা আরেকটা তড়িৎ চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে কি ছিল আমাদের ক্লাস 9 এ? স্থির তড়িৎ, তাই না? তাহলে আমাদের ক্লাস 9 এ ছিল স্থির তড়িৎ, ক্লাস 10 এ আমরা কি পড়ছি? চলক তড়িৎ। তারপরে দুটোই তো তড়িৎ। তাহলে তড়িৎ যে দুই প্রকার মোটামুটি, তা আমরা কি চ্যাপ্টার নাম অনুসারে আমরা বুঝতে পেরেছি। তো আমরা স্থির তড়িৎ যখন ক্লাস 9 এ পড়েছিলাম, কি জিনিসটা পড়েছিলাম? আমরা সেখানে একটা প্র্যাকটিক্যাল করেছিলাম। কি প্র্যাকটিক্যাল করেছিলাম? আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম যে এরকমের কিছু ছোট ছোট কাগজের টুকরো নিয়েছিলাম, রাইট? আর যেটা আমরা অলরেডি টেবিলে আমার রাখা আছে, এই ছোট ছোট কাগজ রাখা হয়েছে। তারপর কি করেছিলাম? আমরা চিরুনি হোক বা যে কোনো একটা দণ্ড টাইপের কিছু যদি আমরা ম্যাটেরিয়াল থাকে, সেটা আমরা কি করেছিলাম? মাথার মধ্যে একটু আঁচ করছিলাম, তাই না? করার পর আমরা কি করেছিলাম? যদি এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, কি হচ্ছে আমাদের? চার্জ এখনো হয়নি, চার্জ হতে টাইম লাগছে নাকি? আচ্ছা দেখো, একটু চার্জ করিয়ে নি, এবার হচ্ছে কিনা? এই যে হচ্ছে, অর্থাৎ ছোট ছোট কাগজ টুকরোগুলো কি হচ্ছে? লাফিয়ে লাফিয়ে এটি কি করছে? আকর্ষণ করছে। এই প্র্যাকটিক্যালটা কিন্তু আমরা ক্লাস কোথায় করেছিলাম? ক্লাস 9 এই করেছিলাম। এটা থেকে আমরা কি বুঝতে পেরেছিলাম? আমরা বুঝতে পেরেছিলাম যে যখন দুটো জিনিসের মধ্যে, অবশ্যই দুটো আলাদা জিনিস হতে হবে, যখন দুটো জিনিসের মধ্যে আমরা ঘর্ষণ করেছি বা ফ্রিকশন করেছি, তখন সাধারণত দুটো জিনিস আমরা লক্ষ্য করেছি। একটা জিনিস লক্ষ্য করেছি যে সেই দুটো জিনিসের মধ্যে একটা হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আর তার সাথে আমরা কি প্র্যাকটিক্যাল করেছি? যে না, অন্য কোনো জিনিসের সাথে সে কি করবে? আকর্ষণ করবে কিংবা বিকর্ষণ করতে পারে। কেন? সেই দুটো জিনিস আসার আগে আমাদের প্রথমে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়েছিল, অর্থাৎ তড়িৎ শক্তিতে কনভার্ট হয়েছিল। কিন্তু এই ধরনের তড়িৎ শক্তিকে আমি প্রথম কাজে লাগাতে পারবো? কাজে লাগাতে পারবো মানে আমি বলতে চাইছি যে দেখা গেল আমি এখানে বসে বসে আমি কারেন্ট জমা করলাম, আর কিছুদিন পরে এই কারেন্ট আমি এসি চালাবো, হবে? স্যার এসি তো অনেক পাওয়ারফুল, চলবে না। ঠিক আছে, আমি কোনো ছোট্ট জিনিসে 2 ভোল্টের একটা বাল্ব আমি জ্বালাবো, পারবো কি? পারবো না স্যার। কেন স্যার? কারণ স্যার সেই বাল্বটা জ্বালাতে গেলে আপনাকে তার লাগাতে হবে, রাইট? তার দিতে হবে, মানে কারেন্টটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাইছেন। কিন্তু স্যার এই ধরনের তড়িৎ স্যার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আমরা ক্লাস 9 এ পড়েছি। কারণ কোনো অসুবিধা হয়েছে? কি পড়েছি? এই ধরনের তড়িৎকে কি বলবো? না স্থির তড়িৎ। মানে নামটা থেকে বোঝা যাচ্ছে যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে ঠিকই, কিন্তু সেই তড়িৎ শক্তিটা কি করা যাবে না? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ স্থির থাকবে। এটাকে বলা হয় স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ কিভাবে উৎপন্ন হয়? যে কোনো দুটি বস্তুর মধ্যে যদি আমি ঘর্ষণ করি, তাহলে আমাদের একটা স্থির তড়িৎ উৎপন্ন হতে পারে। সেই স্থির তড়িৎটা আমরা তো তড়িৎ দেখতে পাবো না, সেটা আমরা কিছু কল্পনা করতে পারবো বা কোনো রূপ দেখতে পাবো। সেই রূপটা কি? সেটা হয়তো তাপ শক্তিতে কনভার্ট হয়ে যেতে পারে, সেটা হয়তো আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল শক্তিতে কনভার্ট হয়ে যেতে পারে, রাইট? ঠিক এক্স্যাক্টলি প্রায় 600 সালের দিকে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে থেলস। কি নাম বললাম? বিজ্ঞানী থেলস। 600 সালের দিকে, ক্লিয়ার? তিনি একটা পরীক্ষা করছিলেন। কিরকম পরীক্ষা? পরীক্ষাটা ছিল যে একটা অ্যাবোনাইট দণ্ড নিয়েছিলেন। অ্যাবোনাইট দণ্ডটা কি জিনিস আমি একটু বলে দিই। অ্যাবোনাইট দণ্ডটা হচ্ছে যে মোটামুটি এক ধরনের গাছের রস দিয়ে একটা দণ্ড তৈরি করা হয়, গাছের রস, ঠিক আছে? সেই একটা
পার্টিকুলার একটা দণ্ড, মানে একটা গাছের রস থেকে তৈরি করা হয়, ওই দণ্ডটাকে বলে অ্যাবনাইট। ক্লিয়ার? এই অ্যাবনাইট দণ্ডের উপরে তিনি কি করলেন, একটা কাপড়, সুতি টাইপের কাপড় বা পশম কাপড় যেগুলো থাকে, ওই কাপড়গুলো কি করলেন, তিনি একটা ঘর্ষণ উৎপন্ন করলেন, নাড়াচাড়া করলেন। দিয়ে তিনি কি করলেন, এই ধরনের যেটা আমরা আজকে চুল দিয়ে যে পরীক্ষাটা চালালাম, সেই পরীক্ষাটা প্রায় 600 সালের দিকে এই একই ঘটনা দেখেছিলেন কে? বিজ্ঞানী হেলস। কিন্তু তিনি এই ব্যাপারে কিছু তথ্য দিতে পারলেন না। ঘটনাটা লক্ষ্য করলেন, ভালো কথা যে এই রকমের ঘটনা ঘটছে, কিন্তু কেন হচ্ছে বা কি কারণে ঘটছে তিনি কিছু এই ব্যাপারে বলতে পারলেন। শুধু তাই নয়, প্রায় 100 বছর, কত 100 বছর এই ঘটনার কোনো কারণ দিতে পারেননি কোনো বিজ্ঞানী। অবশেষে প্রায় 1600 সালের দিকে একজন বিজ্ঞানী আসলেন, তার নাম কি? ডক্টর উইলিয়াম গিলবার্ট। ভালো করে শুনে নাও। এবং আরো অনেকজন বিজ্ঞানী ছিলেন, বিশেষ করে ইনি হলেন অন্যতম। তিনি একটা পরীক্ষা করলেন, এরকম একটা পরীক্ষা করলেন, করার পর তিনি একটা ডিসিশন নিলেন যে না, এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ রয়েছে। আমি মেনে নিলাম প্রথমে আকর্ষণ বলছি। কি কারণে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলে, আমরা যেহেতু বাস্তব জীবন কাজে লাগাই, ধরে নাও এই কলম আর এই কলমের মধ্যে একটা আকর্ষণ বল আছে, কিংবা আমি পার্টিকুলার আমি অন্য একটা জায়গায় ধরে নে এই বন্ধু আর এই বন্ধুর মধ্যে একটা আকর্ষণ বল আছে, তাহলে তো কোনো কিছুতে হেল্প হবে না। তাহলে আকর্ষণ বলটা কেমন থাকবে? শুধু এ পাবে তাহলে তো আকর্ষণ করবে না বা বন্ধু থাকবে না, বা শুধু ওই পাবে তাহলে তো এর বন্ধু থাকবে না। বন্ধু তৈরি হতে হলে কি হতে হবে? এও ওর কাছ থেকে পাবে, আবার এও অন্য কিছু হতো বা সেম জিনিসও পেতে পারে, রাইট? বাস্তব জীবনে কিন্তু সেম আছে। দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তখনই হবে, বিশেষ করে আকর্ষণ তখনই হবে যখন দুটো বস্তুর মধ্যে কিছু আদান প্রদান হবে। এই কিছু, এই জিনিসটার নাম বিজ্ঞানী দিলেন। অ্যাবনাইট শব্দের গ্রিক ওয়ার্ড হচ্ছে কি? ইলেকট্রন। এবং প্রথম যেহেতু অ্যাবনাইট থেকে পরীক্ষাটা এসেছিল বা ইলেকট্রনের আবিষ্কার হয়েছে, সেই জন্য ওখান থেকে নামটা এসেছে ইলেকট্রন, বা ইলেকট্রন কথাটা বা ওয়ার্ডটা নামটা এসেছে। তাহলে কি আদান প্রদান করছে? না, ইলেকট্রনের আদান প্রদান করছে। স্যার ইলেকট্রনের আদান প্রদান ঘটলো মানলাম, আকর্ষণ বা বিকর্ষণ কেন হচ্ছে এবার জানতে হবে। ধরে নে আমি একটা জিনিস ধরছি যে এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, যখন এদের মধ্যে আমি একটা ফ্রিকশন ঘটালাম, তখন ফিজিক্স বলছে যে এদের মধ্যে কিছু কণার, কোন কণার না ইলেকট্রন কণা, কিছু কণার আদান প্রদান। অর্থাৎ হতে পারে এর দুটো ইলেকট্রন, কটা না দুটো ইলেকট্রন একে পুরোপুরি দিয়ে দেয়, কিংবা হতে পারে এ দুটো ইলেকট্রন এর কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু স্যার তোমাদের একটা কোশ্চেন আসতে হতে পারে যে মনের মধ্যে, যে স্যার এ সবসময় দিবে কি এ কে দিবে না? না, আমি কোন কোন বস্তুর মধ্যে আমি ঘর্ষণ করছি ভালো করে বুঝে নাও। আমাদের ক্লাস 12 একটা টেবিলও করা থাকে। ধরে নে আমি একটা উদাহরণ দিই, ধরে নে এই দুটো পেনের মধ্যে আমি ঘর্ষণ করলাম, তো দেখা গেল এই পেনটা এই পেন থেকে ইলেকট্রন গ্রহণ করছে। আবার দেখা গেল আমি এই দুটোর মধ্যে ঘর্ষণ করলাম, তখন দেখা যাবে যে এ গ্রহণ করছিল ওর সঙ্গে, কিন্তু এখন দেখা গেল এ আবার এখানে দান করবে। অর্থাৎ কার রেসপেক্টে ফ্রিকশনটা উৎপন্ন হচ্ছে, তার রেসপেক্টে সে গ্রহণ করবে না বর্জন করবে, ডিপেন্ড। ক্লিয়ার? কোনো অসুবিধা হয়েছে? তাহলে মানে একটা ম্যাটেরিয়াল সবসময় যে ইলেকট্রন গ্রহণ করবে তা নাও হতে পারে। কারোর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করতে পারে এক বা একাধিক ইলেকট্রন, কিংবা কারোর ক্ষেত্রে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করতে পারে। মাথায় ঢুকিয়ে নিবি না যে মানে ইলেকট্রন গ্রহণ করছে মানে সবসময় গ্রহণ করবে। অর্থাৎ দুটো ইলেকট্রন যদি দেয় তাহলে দুটো পজিটিভ হয়ে গেল, আর যে নিচ্ছে সে খারাপ জিনিস গ্রহণ করছে সে দুটো নেগেটিভ। ক্লিয়ার? অর্থাৎ যে দান করছে ইলেকট্রন সে পজিটিভ, যে গ্রহণ করছে সে নেগেটিভ। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবাই? আর আমরা ক্লাস 6 বা 7 থেকে আমরা জানি দ্যাট মিন্স দুটো আয়ন তৈরি হয়ে গেল, আর দুটো আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা পরস্পরকে অবশ্যই আকর্ষণ করবে। এবার বুঝতে পেরে গেছো কেন দুটো বস্তু, বা আমরা যে একটু আগে পরীক্ষাটা করলাম যে মাথায় করে কাগজগুলো কেন লাফে লাফে আকর্ষণ করছে, কোথা থেকে শক্তিটা পেল? শক্তি কোথা থেকে পাইনি? দুটো বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হলো তখন কি করছে, দেখা গেল যে এ ইলেকট্রন একে দিয়ে দিল, তাহলে এর ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। আর দেখা গেল আমি যখন কাগজগুলো ছোট ছোট কি করছিলাম, তখন দেখা গেল এর কাছে ইলেকট্রন প্রাধান্য বেশি হয়ে গেছে। তখন ইলেকট্রন কি করছে, এর বেশি এর কম, কিংবা এর কম এর বেশি, তারপরে ঘাটতি বা বেশি আছে। দ্যাট মিন্স ক্যাটায়ন অ্যানায়ন আছে।
আর ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে, যার জন্য প্র্যাকটিক্যালিটি আমরা এটা করি। কিন্তু এই ধরনের সিস্টেম কি না, যে সিস্টেমে আমরা কারেন্টটা পেলাম, এই ধরনের সিস্টেমের কি কারেন্ট পেলাম আমরা না, স্থির তড়িৎ পেলাম। অর্থাৎ তড়িৎ উৎপন্ন হচ্ছে ঠিকই, কিন্তু এই তড়িৎটাকে আমরা কি করতে পারবো না, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে এই ধরনের তড়িৎকে কি বলবো আমরা, স্থির তড়িৎ। স্থির তড়িৎ কথাটা বোঝা গেছে? কোনো অসুবিধা হয়েছে? তাহলে তড়িৎ আমাদের উৎপন্ন কিন্তু করা যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট এবার লক্ষ্য করো, তাহলে তড়িৎ আমরা পেয়ে গেলাম একটা স্থির তড়িৎ। স্যার তাহলে চল তড়িৎটা কি জিনিস? স্থির থাকছে বলে স্থির। চল তড়িৎটা হচ্ছে যে সেটাও এক ধরনের তড়িৎ, কিন্তু সেই তড়িৎটা যখন উৎপন্ন হবে, সেই উৎপন্ন তড়িৎটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, বা আমার ইচ্ছা মতো কোন একটা মাধ্যম দিয়ে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, দেখা গেল আমি জেনারেটরে আমি কারেন্ট উৎপন্ন করলাম, কি করলাম, সেটাকে একটা তারের মাধ্যমে আমি বাড়িতে গিয়ে আমি হয়তো ফ্রিজ চালাচ্ছি বা আমি লাইট চালাচ্ছি। অর্থাৎ কি, এই ধরনের তড়িৎটাকে কি করছি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কি করতে পারছি, স্থানান্তর করতে পারছি। দ্যাট মিন্স এই ধরনের তড়িৎটাকে কি বলবো আমরা, চলতড়িৎ। এবং আমাদের ক্লাস 10 এ এই চলতড়িৎ আমাদের সিলেবাসে আছে। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা হয়েছে? এইবার কেন তড়িৎ উৎপন্ন হলো? এই তো স্যার আপনি একটু আগে বললেন যে দুটো বস্তুর মধ্যে যদি তাদের মধ্যে একটা ফ্রিকশন হয় বা ঘর্ষণ হয়, তাহলে তো উৎপন্ন হতে পারে, বা আলাদা কোনো প্রসেসও হতে পারে। আলাদা কোন প্রসেস আমরা এই চ্যাপ্টার শেষের দিকে জানবো। অর্থাৎ ফিজিক্সের ভাষায় কি করছে, আবেশ করছে। একটা বস্তু আরেকটা বস্তুকে আবেশ, অর্থাৎ আবেশ জিনিসটা কি, আবেশ জিনিসটা হলো, আমি একটু তোমাদের গ্রাম ভাষায় বলে দিই। ধর তোমার মনে হলো যে আজকে বিরিয়ানি খেতে যাবো, বল ফোন করে বলি চল বন্ধু আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা আছে, চল আজকে খেতে। ও বলছে না না যাবো না, না না ওখানে বাম্পার বিরিয়ানি হয়, তুমি খাওনি ওই জন্য বলছো। এই যে তুমি বিভিন্ন এনার্জি খরচা করছো, ওকে কি করছো, ওকে আবেশ করছো। ফিজিক্সের ভাষায় এই জিনিসটাকে আবেশ। আর এই আবেশ হয় বলেই কি করছে না, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ঘটে আছে। কেন স্যার? কারণ এমনি এমনি তো ইলেকট্রন এখান থেকে ওখানে যাবে না। একটা ইলেকট্রন খাই দেয় কাম নাই, আমি এখান থেকে ওখানে চলে যাবো। আমি এখন তুষারে যাবো, কোন একটা তো কাজ থাকবে, আমি কাজ না চলে যাবো না স্যার। মাঝে মাঝে তো বিনা কাজে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মাঝে মাঝে বিনা কাজে ঘুরে বেড়াস, সেটাও একটা কাজ। তুমি মাইন্ড ফ্রেশ করে বেড়াচ্ছ, তাই তো? সেটাও একটা কাজ। এমনি এমনি বিনা কামে যদি তুমি ঘুরে বেড়াস, তাহলে তুমি পাগলা করে বলবে, তাই না? অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, একটা উদ্দেশ্য আছে। তো আমার এখানে বলার উদ্দেশ্য হলো যে একটা ইলেকট্রন ওকে নাকি দিয়ে দিল, এমনি এমনি দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? তাকে আবেশ করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এই ঘটনাটাকে বলা হয় আবেশ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট এবার লক্ষ্য করো, সে মানলাম স্যার দুটো বস্তু ছিল স্যার, দুটো বস্তু আরেকটা বস্তুকে আবেশ করলো, দিয়ে দুটো ইলেকট্রন নিয়ে নিল। কিন্তু স্যার কারেন্ট কোথায় হলো? ইলেকট্রন গেল, ভালো কোথায় ইলেকট্রন গেল, তাই না? কিন্তু ফিজিক্স বলছে, এবং বিজ্ঞানী অ্যালবার্ট তিনি একটা পরীক্ষা করে দেখলেন, যখন ইলেকট্রন এক বা একাধিক একটা জায়গা থেকে আরেক একটা জায়গায় যখন আবেশের ফলে গেল, তখন তার বিপরীতে, কোনদিকে, তার বিপরীতে এক ধরনের প্রবাহ সৃষ্টি হলো, এক ধরনের শক্তির প্রবাহ সৃষ্টি হলো। প্রথমের দিকে বিজ্ঞানীরা এটা মানতে নারাজ হয়। কেন? কারণ এই যে বিপরীত, একটা ইলেকট্রন দেখা যায় না, আপনি বলছেন স্যার ইলেকট্রন চলে গেছে, আবার বলছেন অপর দিকে নাকি বলে এক ধরনের শক্তি আছে, শক্তিকেও দেখা যায় না। আপনি কি পাগলা হয়ে গেছেন? আমাকে না, তখন বিজ্ঞানী গিলবার্টকে তখনকার মানুষজন বলে পাগলা হয়ে গেছেন, যাকে দেখতেই পাচ্ছি না। আপনি বলছেন ইলেকট্রন যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। আপনি বলছেন কারেন্ট আসছে, কিছুই দেখতে পাচ্ছি না। বিজ্ঞানী অ্যালবার্ট বলেন আচ্ছা বিশ্বাস করছিস না, না প্রমাণ দেন। তখন একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন সেই যুগে। কি পরীক্ষা? তখন হাতি ছিল, এখন হাতি নেই, তখন হাতি বড় বড় হাতি ছিল। কারেন্টের শক দিয়ে হাতিকে মেরে ফেলেছে, তার দিয়ে কারেন্ট উৎপন্ন করে মেরে ফেললো। তখন সাধারণ ভাবলো হ্যাঁ একটা তার লাগিয়ে হাতি এত বড় হাতিকে মেরে ফেললো, তার কিছু তো আছে। এই কিছু তো আছে, এটাই ফিজিক্সের ভাষায় কি হলো, তড়িৎ প্রবাহ। এবং এই তড়িৎটা কি হলো, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছে, এবং বর্তমানে আমরা প্রয়োজন অনুসারে সেটাকে ব্যবহার করছি। দ্যাট মিন্স এই ধরনের প্রবাহকে কি বলবো আমরা, চল তড়িৎ প্রবাহ। বুঝা গেছে কি বুঝা যায়নি? কোন অসুবিধা হয়েছে? এইবার তাহলে সব কিছু তো মানলাম, তড়িৎ অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়ে গেল। ফিজিক্সের ভাষায় বলছে প্লাস মাইনাস তৈরি হয়ে গেল।
আর প্লাস মাইনাস তারা আলাদা আলাদা থাকতে পারে। তারা কি করবে? আকর্ষণ করবে। বিজ্ঞানী কুলম্ব এই আকর্ষণটা যে করছে তার কি রেসপেক্টে করছে বা কি রকম করছে বা কত পরিমাণে করছে বা কোন শর্তে করছে, এই ব্যাপারে তিনি একটা তথ্য দেন। কে? বিজ্ঞানী কুলম্ব। বিজ্ঞানী কুলম্বের সূত্র ওই জন্য বলা। তিনি বললেন কাদের মধ্যে আকর্ষণ? ভালো করে লক্ষ্য করো, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ আছে কিনা? এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে? আছে, অবশ্যই আছে স্যার। পৃথিবীতে না, গোটা সৌর সিস্টেমে যত জিনিস আছে, আমার সাথে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, পৃথিবীর সাথে প্লুটো গ্রহের আকর্ষণ বল আছে, প্লুটো গ্রহের সাথে সূর্যের আকর্ষণ বল আছে, প্রত্যেকটা বস্তুর সাথে আকর্ষণ আছে। স্যার এটার সাথে প্লুটো গ্রহের আকর্ষণ আছে? হ্যাঁ স্যার আছে, খুবই কম আছে, খুবই কম, শুধু কম না, খুবই কম, কিন্তু আকর্ষণ বল আছে। সিমিলার দুটো ক্যাটায়ন বা অ্যানায়ন বা ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে স্যার একটা আকর্ষণ বল আছে স্যার। কি না, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি আছে না, আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটা যখন ক্যাটায়ন অ্যানায়ন এক কথায় ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে পড়ে। স্যার ক্ষুদ্র বস্তু মানে কি? স্যার এটা ক্ষুদ্র বস্তু না, না স্যার এটা ক্ষুদ্র বস্তু না। ক্ষুদ্র বস্তু মানে হচ্ছে ক্যাটায়ন যাকে চোখে দেখতে পাই। বস্তু বা অতি ক্ষুদ্র বস্তু মানে কি? এই মানে বিন্দু আধান, যাতে এটা তো বিন্দু আধান নেই, অসংখ্য আধান আছে। বিন্দু আধান মানে কি? হয় একটা ক্যাটায়ন এবং একটা। বিজ্ঞানী কুলম্ব প্রথম শর্ত ধরলেন যে আমি যে আকর্ষণ বা বিকর্ষণের কথা বলবো, সেই আকর্ষণ এবং বিকর্ষণ হোক, আমি কথাটা বলবো যাদের সম্বন্ধে, তাদের প্রথম শর্ত হলো তাদেরকে বিন্দু আধান হতে হবে। অর্থাৎ বিজ্ঞানী কুলম্ব কোনো গ্রহ নক্ষত্রের কথা বলেন, কোন হয়তো মানুষ পৃথিবীর আকর্ষণের কথা বলেনি। তার ক্ষেত্রে না, ক্যাটায়ন অ্যানায়নের আকর্ষণের কথা বলা হচ্ছে বা বিকর্ষণের কথা বলা হচ্ছে। ধরতে পেরেছিস? অর্থাৎ প্রথম শর্ত কি? ক্ষুদ্র বা বিন্দু আধানের কথা বলা হচ্ছে। 2 নম্বর শর্ত তিনি উল্লেখ করেছেন, এই যে ডিসটেন্সটা হবে দুটো বস্তুর মধ্যে খুবই কম হবে। কেন স্যার? কারণ আমি দেখা গেল এখান থেকে আমি প্লুটো গ্রহের আকর্ষণ করতে চাইছি, আকর্ষণ আছে স্যার, কিন্তু এটাতে হিউজ পরিমাণে ডিসটেন্স, এত বড় ডিসটেন্স হলে হবে না, ক্ষুদ্র ডিসটেন্সের মধ্যে থাকতে হবে। অর্থাৎ দুটো বিন্দু আধান থাকতে হবে আর ক্ষুদ্র আধানের মধ্যে থাকতে হবে। দুটো বিন্দু আধানের চার্জ কত? আমি যদি এটা Q1 এটা Q2, দুটো বিন্দু আধান। ক্লিয়ার? আর কি এদের মধ্যে ডিসটেন্স ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্র কত স্যার? আমি স্যার r বলছি। যদি এই দুটো শর্ত মানে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেটা হবে কি? এই দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই দুটো যদি কোন দুটো শর্ত? ফার্স্ট শর্ত হলো যে দুটো আধানের কথা বলছে সেই দুটো আধান বিন্দু আধান হতে হবে, অর্থাৎ ক্ষুদ্র আধান হতে হবে। 2 নম্বর শর্ত কি? এরা খুব দূরত্ব থাকলে হবে না, কাছাকাছি থাকতে হবে। যদি এই দুটো শর্ত মেনে নেয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল, তাদের মধ্যে এই দুটোর মধ্যে আকর্ষণ বল F equals to এদের আধান কত দিচ্ছি? এই পয়েন্টের আধান দিচ্ছি Q1, মানে কি? চার্জ বা আধান। আর এটা Q2, এটা হচ্ছে এর চার্জ। তাহলে এই দুটো আধানের গুণফলের সমানুপাতিক, দ্যাট মিন্স F proportional to Q1 Q2। তিনি 1 নম্বর ভাষা বল। 2 নম্বর তিনি বললেন, এবং এই বলের মান আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, এই বলটার মান এদের দূরত্ব কত? r, বর্গের ব্যস্তানুপাতিক মানে কি? 1/r, বর্গ মানে কি? এই দুটো সূত্র থেকে আমি কি বলতে পারি না যে F proportional to Q1 Q2 by r square? বলতে পারি না? বলতে পারি স্যার। ম্যাথমেটিক্যালি প্রপোর্শনালি একটা তুলে একটা কিছু নাম দিয়ে দেন স্যার। তাহলে F equals to কিছু একটা নাম মানে কনস্ট্যান্ট কে, Q1 Q2 by r square বলা যাবে কি বলা যাবে না? বলো। এই কেটা কি? এই কেটা হলো ধ্রুবক। ম্যাথমেটিক্যালি হচ্ছে কি না একটা প্রপোর্শনালি ধ্রুবক, কিন্তু ফিজিক্সের ভাষায় এই কেটাকে বলা হয় কি? বলা হয় তড়িৎ ভেদ্যতা। কি বললাম? তড়িৎ ভেদ্যতা। ভালো করে বুঝো। এখন কোশ্চেন আসলে স্যার তড়িৎ ভেদ্যতা কি? ভালো করে বুঝো, লক্ষ্য করো। আমি স্টাডি কোথা থেকে করেছি এই সিস্টেমটা? একটা ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। প্রথম আমি তোমাদের বলেছি এমনি যাবে না। কেমনি যাবে স্যার? তাদেরকে কি করতে হবে? আবেশ করতে হবে। কেমনি আবেশ করব স্যার? আমাকে শক্তি খরচা করতে হবে। কেমনি স্যার শক্তি খরচা করব? আমাকে ফ্রিকশন করতে হবে।
বা কোনো আলাদা প্রসেসও হতে পারে। ক্লিয়ার? কোনো আলাদা প্রসেস কেন বারবার বলছি আমরা এখন জানবো না, কয়েকটা ক্লাস পরে কোনো আলাদা প্রসেসটা কি সেটা জানবো, ওই জন্য বলছি একটা প্রসেস ফ্রেশার। ক্লিয়ার? সে তো মানলাম স্যার, সে গেলই করলো, কিন্তু ধরে নে একটা লোক বা তোমাদের মধ্যে আমি একটা উদাহরণ দিই আগে, তোমাদের মধ্যে তোমরা অনেকে চাইছো আমি একটু ভালো রেজাল্ট করি, কিন্তু লক্ষ্য করবে তোমার বাড়ির আশেপাশে ও কিন্তু ভিতরে ভিতরে চাইবে না, না এই ছেলেটা রেজাল্ট খারাপ করবে বা এই মেয়েটা রেজাল্ট খারাপ করবে, আমার এই রেজাল্ট সহ্য হয় না, আমার মেয়ে রেজাল্ট করে নিয়ে এর মেয়ে রেজাল্ট কেন করে দিবে এত ভালো হবে। এটা হচ্ছে বাস্তব লাইফ। অর্থাৎ তুমি কি বুঝতে পারলে লাইনটা থেকে, তুমি যখন কোন একটা ভালো কাজের জন্য যাচ্ছ বা উপরে উঠছো, তোমাকে কিন্তু নিচে নামার জন্য অনেক লোক আছে, বা এক কথায় ফিজিক্সের ভাষায় বাধা দেওয়ার মতো অনেক লোক আছে। সিমিলার একটা একটা ইলেকট্রন যখন এখান থেকে এখানে যাচ্ছে, তাকে তো আমি মোটিভেট করে করে নিয়ে যাচ্ছি, ভালো কথা, কিন্তু তাকে বাধা দেওয়ার মতো অনেক লোক আছে। এই বাধাটা কে দিচ্ছে? দ্যাট মিন্স কাকে বাধা দিচ্ছে? ইলেকট্রনকে। তো ইলেকট্রন কোন একটা মাধ্যমে যাওয়ার সময় যত বাধা ক্রিয়েট করবে বা অনুভব করবে, সেই মাধ্যমটা তত বেশি তড়িৎ ভেদ্যতা, মানে তড়িৎ ভেদ্যতার ক্ষমতা কম। তড়িৎ ভেদ্যতা মানে কি? কোন একটা মাধ্যমে তড়িৎ কতটা ভেদ করে যেতে পারছে। কেন ভেদ করার কথাটা আসলো না, সে যখন যাবে তাকে অপরজন বাধা দিচ্ছে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে একটা ইলেকট্রন কোন একটা মাধ্যমে যখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, সেই বাধাটা দিচ্ছে মাধ্যমটা। ইয়েস স্যার, সেই বাধাটা দিচ্ছে মাধ্যমটা। মাধ্যম যত বেশি তড়িৎ ভেদ্যতা হবে তত বাধা কম হবে। তড়িৎ ভেদ্যতা মানে কি? তড়িৎ ভেদ করতে যেতে পারবে না, বাধা কম। তড়িৎ ভেদ্যতা যত কম হবে তত বাধাটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। অর্থাৎ তড়িৎ ভেদ্যতার সঙ্গে বাধার কি সম্পর্ক পেলাম স্যার? ব্যস্তানুপাতিক সম্পর্ক পেলাম স্যার। কিন্তু স্যার আপনি তো পেয়েছেন সমানুপাতিক সম্পর্ক। কি পেয়েছেন? কে এর সাথে এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে। আমি যে সম্পর্কটা পেয়েছি সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে পেয়েছি স্যার। আর সিজিএস পদ্ধতিতে এই ভেদ্যতার মান এনি টাইম এনি শর্তে 1 ধরা হয়। আর সামথিং ইনটু 1 মানে কি স্যার? সামথিং। অর্থাৎ কি বুঝলাম স্যার? সিজিএস পদ্ধতিতে কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান, ক্লিয়ার? তার মানে স্যার আপনি বলতে চাইছেন এসআই তে কি আলাদা মান হয়ে যায় স্যার? ইয়েস স্যার, এসআই তে তড়িৎ ভেদ্যতার মান আলাদা হয়ে যায়। কেমন করে স্যার? এটা যখন আমি সিজিএস এ বললাম তখন আমি এখানে একটু লেখার চেষ্টা করি, 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 বাই r স্কয়ার। ভালো করে বুঝুন স্যার, কিছুই বুঝতে পারছি না প্রথমটা। স্যার এটা তো বুঝতে পারলাম, f q1 q2 বাই r স্কয়ার। কার না? বিজ্ঞানী কুলম্বের সূত্র অনুসারে। কিন্তু তার আগে যে এই যে ঘটনাটা ঘটালেন, আপনি যখন সিজিএস এ দিচ্ছিলেন তখন কে আর কে এর ভ্যালু 1 বলেন, ভালো কথা, সেটা বুঝতে পেলাম। কেটা কি? প্রপোর্শনাল কনস্ট্যান্ট। স্যার 1/4 পাই এপসাইলন নট কি? এটাও স্যার প্রপোর্শনালি কনস্ট্যান্ট, কিন্তু ফিজিক্সের ভাষায় একে বলবো তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? কেন স্যার? এই তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। ই ফর ইলেকট্রন আর এপসাইলন কেমনি? একটা যে গ্রিক ওয়ার্ড, এমনি করে ই এর মতই হবে, একটু বাঁকা করে মনে হচ্ছে ক্ষমতা মার দিন বাঁকা দিচ্ছে। এপসাইলন নট, এই নটটা কেন না? শূন্য মাধ্যম। ভালো করে বুঝুন, শূন্য মাধ্যমে এপসাইলন নট। স্যার এক্স মাধ্যমে এপসাইলন এক্স, স্যার গ্লাস মাধ্যমে এপসাইলন জি। বুঝতে পেরে গেছো? তাহলে এই এপসাইলন নট এটাকে বলা হয়। আর এই 1/4 পাই এপসাইলন নট এর মানটা স্যার কোথায় পেলেন আপনি? পণ্ডিতই করছেন, কোথায় পেলেন মানটা? এর একটা ভ্যালু আছে, কিন্তু এই 1 মানটা কত? 9 into 10 to the power 9 ইউনিটস। এসআই বা সিজিএস ধরো কি বোঝাতে আমি চাইছি। একটা টার্ম কি ইউজ করেছি? আকর্ষণ, একটা টার্ম বিকর্ষণ। স্যার কখন আকর্ষণ হবে আর কখন বিকর্ষণ হবে এটা বুঝছেন তো? লক্ষ্য করো, যদি দুটো চার্জ অর্থাৎ q1 আর q2 যে আমি ধরেছিলাম, দেখা গেল q1 হচ্ছে ধনাত্মক আর q2 টাও হচ্ছে ধনাত্মক, যদি এই মতো অবস্থায় থাকে দ্যাট মিন্স f equals to k into q1 q2 by r square। দ্যাট মিন্স আমি এটাকে প্লাস লিখতে পারি, কিছু না মানে কি প্লাস। অর্থাৎ যদি দুটো সেল থাকে তাহলে সেল জিনিস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, কোনোতে আকর্ষণ করতে পারে না। অর্থাৎ আধান দুটো যদি একই চরিত্রের হয়, একই চরিত্র মানে দুজনে ধনাত্মক, অর্থাৎ দুটাই ক্যাটায়ন বা দুটাই অ্যানায়ন, কিংবা দুটাই নেগেটিভ হলেও হবে, অর্থাৎ একই যদি চরিত্র হয়, হ্যাঁ একই যদি চরিত্র হয় তখন একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। ক্লিয়ার? আর যদি চার্জ দুটো কি হয়? দুটো আলাদা ক্যাটাগরির হয়, একজন ক্যাটায়ন একজন অ্যানায়ন,
কিংবা এ এনায়ন এ ক্যাটায়ন যাই হোক না কেন, দুটো আলাদা ক্যারেক্টারের যদি হয় তাহলে একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। যে যখন ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে তখন তার বিপরীতে এক ধরনের শক্তি কি হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে কেন যাচ্ছে? আমি একটু আগে হালকা হিন্ট দিয়ে রেখেছিলাম যে মোটিভেট করার জন্য যাচ্ছে। সেটা মোটিভেট করার জন্য স্যার ইলেকট্রন যাচ্ছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তড়িৎ কেন আবার অপর দিকে গেল? বুঝছেন তো? মোটিভেট করার জন্য ইলেকট্রনকে পাঠালেন মানলাম, কিন্তু তার অপোজিটে তড়িৎটা কেন গেল? এই তড়িৎটা কেন গেল তারকে জানার জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে। ধরে নিন তোমাদেরকে যদি এখন কোশ্চেন করি, তোমরা এখানে কেন এসছো? কেন এসছো? জানার জন্য। যদি তোমরা আমার থেকে বেশি জানতে তাহলে আসতে না, ঠিক? সেটা তো বাস্তব। অর্থাৎ একটা জিনিস আর যখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, হয় তার দরকার আছে, কিংবা উল্টাটাও হতে পারে যে আমি হয়তো তুষারে পড়াতে গেলাম, তার মানে কি হলো, আমি হয়তো দিতে গেলাম। ধরতে পারছিস কি ধরতে পারছিস না? তাহলে হয় দরকার আছে আমার, কিংবা দরকার আছে অন্যজনের। এই অর্থাৎ একজন যার দরকার আছে সে হচ্ছে নিম্ন, যে দিচ্ছে সে হচ্ছে উচ্চ। অর্থাৎ এই উচ্চ এবং নিম্ন সিস্টেম যদি তৈরি হয় তখনই কি হবে না, শক্তি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। অর্থাৎ কোন শক্তি না, চলতড়িৎ। কি বোঝাতে চাইছেন স্যার? আমি বুঝাতে চাইছি এই যে উচ্চ এবং নিম্ন বললাম, তার মানে এই দুটো জিনিসের মধ্যে বিভব হতে হবে। তাহলে বিভব কি জিনিস? বিভব মানে কি? বিভব মানে কি? দুটো বস্তুর মধ্যে কি হবে, তাদের বিভিন্ন দিক থেকে কম বেশি থাকতে হবে। যদি সমান হয়, দেখো আমার কাছে কি আমার সমতুল্য কোনো ফ্রেন্ড করতে আসবে? আসবে না, কারণ আমি যতটা জানি ওও জানে, আসবে না। তার মানে আমাদের বিভব সেম আছে বলে আসছে না। তোমরা কেন আসছো? তোমরা একটু ধরে নাও কম জানছো, তারপর আমার কাছে এসছো, বা আমি যখন কোনো স্যারের কাছে যাচ্ছিলাম আমার থেকে আমার স্যার বেশি জানছিলেন বলে আমি যাচ্ছিলাম। দ্যাট মিন্স আমার এবং আমার স্যারের মধ্যে কিংবা তোমার এবং আমাদের মধ্যে কি আছে না, পার্থক্য আছে। কিসের পার্থক্য আছে না, জ্ঞানের পার্থক্য আছে। ফিজিক্সের ভাষায় এই যে পার্থক্যটা আছে একে বলবো আমরা বিভব প্রভেদ। আর বিভব প্রভেদ যখনই হবে তখনই ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তার অপোজিটে তড়িৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ধরতে পারছো কি ধরতে পারছো? ক্লিয়ার হচ্ছে? তাহলে বিভবটা কি জিনিস বুঝতে পারলাম। এই যত বেশি ডিফারেন্স থাকবে তত বেশি কি হবে, প্রবাহ হবে। তার মানে বুঝতে পেরে গেছো যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ কার উপর ডিপেন্ড করে। ধরতে পেরে গেছো তোমরা? একটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছো, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আস্তে আস্তে আমরা আসবো। ক্লিয়ার? ওই জন্য বর্তমান গভর্নমেন্ট কি চাইছে, যে বর্তমান গভর্নমেন্ট চাইছে যে সবাইকে মুক্ত করে দাও। তাতে কি হবে, ওরা এক ধরনের সবকিছু রাজত্ব করবে আর সাধারণ মানুষ কি করবে, এমন একটা সৃষ্টি আসবে অর্থাৎ ডিফারেন্স বেশি হয়ে যাবে। যত বেশি ডিফারেন্স হবে, ফিজিক্স কি বলছে, তত যারা নিম্ন হয়ে আছে তারা সরকারকে কি করবে, বাবু গিয়ে ধন গিয়ে মা গিয়ে করে বলছে, অর্থাৎ তাদের পাঁচাটা মতো হবে। তাহলে এটা একমাত্র রাস্তা কি, যারা সাধারণ লোক আছে তাদেরকে তুমি আরো বেশি মূর্খ তৈরি করে দাও। আর এটাই ওরা এখন সফল গ্রহণ করেছে। আমরা ধরে নিই এবার একটু বাস্তব জীবনে আসি। এই যে আমাদের ফ্যান চলছে, কেন চলছে না, এক জায়গায় কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কারেন্টটা নাকি এখানে পাঠাচ্ছে। আমরা একটু আগে যা বিশ্লেষণ করে বুঝলাম, কারেন্ট তো স্যার ওরা কোম্পানি পাঠাচ্ছে না, কি পাঠাচ্ছে কোম্পানি? কারেন্ট পাঠাচ্ছে কি? কি পাঠাচ্ছে? কোম্পানি ইলেকট্রন পাঠাচ্ছে। কিন্তু স্যার ইলেকট্রন তো অনেক আছে, আর ইলেকট্রনকে আপনি সৃষ্টিও করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না। দ্যাট মিন্স কোম্পানি দেখা গেল 1 লাখ ইলেকট্রন পার সেকেন্ডে পাঠাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আবার সেই ইলেকট্রন নেগেটিভ তার দিয়ে চলে যাচ্ছে, দুটো তার আছে। তাহলে ইলেকট্রনকে আমি সৃষ্টি বা ধ্বংস করতে পারলাম না, তাহলে কোম্পানিকে বিল দিব কেন স্যার? আমি কিসের জন্য বিল দিব? হ্যাঁ, পাঠানোর খরচাটা। কারণ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় এমনি যাবে না, তার জন্য কি করতে হবে স্যার? স্যার তার জন্য মডিফাইড করতে হবে। ব্যাটারি কি করলাম, আবেশ ঘটাতে হবে বা সাবেশ ঘটাতে হবে, তারপরে মডিফাইড করতে হবে। কোম্পানি এই মডিফাইডে টাকা নিচ্ছে। কোম্পানি বলছে ইলেকট্রন ভাইরে যা রে যা, অমুকের বাড়িতে যা, দিয়ে তুই চলে আসবি। এই যে ভাইরে যা রে যা, ভাইরে যা রে যা তো এমনি শুনবে না, কথা তো শুনবে না, কি করতে হবে? হিট দাও, তাপ শক্তি, বায়ু শক্তি, চাপ শক্তি, এক কথায় শক্তি খরচা করতে হবে। বুঝতে পেরেছো? এবার সেটার মূল্য আমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? এইবার লক্ষ্য করো, তাহলে যখন ইলেকট্রনটা আসছে তার মানে ওখানে কি আছে, উচ্চ আছে।
কেন আসছে স্যার? নিশ্চয়ই স্যার এখানে নিম্ন আছে স্যার, তাহলে উচ্চ বিভব নিম্ন বিভব আছে বলেই ইলেকট্রনটা আসছে স্যার, তার অপোজিটে কারেন্ট স্যার যাচ্ছে না, একক ধনাত্মক চার্জ যুক্ত। স্যার ধনাত্মক কেন? এতক্ষণ তো স্যার আপনি ইলেকট্রন 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 গল্প করছিলেন, এখন আবার ধনাত্মক কেন হয়ে গেল স্যার? ইলেকট্রনের চার্জ তো আপনি বললেন -1.6 ইনটু 10⁻⁹ কুলম্ব। ডেফিনেশনে স্যার আপনি ধনাত্মক কেন বললেন? ভুলে দিয়েছেন না স্যার? না স্যার ভুলে বলেনি স্যার, ভালো করে বুঝুন। আমরা প্র্যাকটিক্যাল করব একটা জিনিস আর ডেফিনেশন দিব অন্য একটা কল্পনা। ধনাত্মক চার্জ মানে হচ্ছে একটা ধরি একক ধনাত্মক চার্জ, এর কথা মানে হচ্ছে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। ক্লিয়ার? কেন স্যার? কারণ একটা ইলেকট্রনকে আমি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যাব, আমি কি অপোজিট ভাবে বলতে পারি না যে আমি একটা ধনাত্মক চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসছি? যদিও বাস্তবে ধনাত্মক চার্জ বলে কিছু হয় না। ধনাত্মক চার্জ মানে কি? একটা ইলেকট্রনের ঘাটতি। বাবা ইলেকট্রনের ঘাটতি আবার কি জিনিস? হয় ইলেকট্রন থাকবে না, থাকবে না, ঘাটতি এর কোথা থেকে চলে আসবে? দ্যাট ইজ কাল্পনিক। আমি এর আগেও একটা ক্লাস 9 এ তোমাদের পড়া বুঝাইছিলাম, যখন আমরা সেমিকন্ডাক্টর বুঝাচ্ছিলাম পি টাইপ আর এন টাইপ। এন টাইপে ইলেকট্রন বেশি থাকে, পি টাইপে ইলেকট্রন কি হবে? খামতি থাকে, যেটাকে বলা হয় কি? হোল। ধনাত্মক আধান বলে পৃথিবীতে এক্সিস্ট করে না, ধনাত্মক আধান হতে পারে। ক্লিয়ার? হয় আধান জিরো হবে, না আধান থাকলে তার চার্জ নেগেটিভ, তাহলে ঋণাত্মক চার্জ আধান হবে। ধনাত্মক আধান হবে না, একটা কাল্পনিক। তাহলে একক ধনাত্মক আধান মানে একক ঋণাত্মক আধানের ঘাটতি আছে, মাইনাস হয়ে আছে। তাহলে ওর একটা নিজস্ব মাইনাস, আবার মাইনাস হয়ে আছে, আমি নিজে বলছি, তাহলে মাইনাস মানে কি? প্লাস হবে। তাহলে ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? কোন অসুবিধা হয়েছে? তাহলে আমার ডেফিনিশন কি হলো স্যার? একক ধনাত্মক আধানকে কোথা থেকে আনতে স্যার? ধরে নিই এই কারেন্টটা আমি ফারাক্কা থেকে আনছি বা কোম্পানি পাঠাচ্ছে, আমি ধরে নিচ্ছি, কিন্তু এই ফারাক্কা থেকে এখানে ডিসটেন্স তো কত? ধরে নিচ্ছি 200 কিলোমিটার, এটা আইডিয়া। তাহলে স্যার আপনি তাহলে ডেফিনিশন এইভাবে দেওয়া উচিত না যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা ধনাত্মক চার্জকে আনতে? কিন্তু ডেফিনিশন কি হবে স্যার? অসীম দূরত্ব থেকে। কোশ্চেনটা বুঝো না কেন স্যার? কারেন্ট তৈরি হলো ফারাক্কায়, ফারাক্কা থেকে এখানে ডিসটেন্স 200 কিলোমিটার, তাহলে আপনি বলতে পারতেন যে 200 বা প্রায় 200 কিলোমিটার থেকে একক ধনাত্মক চার্জ আনতে, কিন্তু আপনি ডেফিনিশন স্টাডি করছেন অসীম দূরত্ব থেকে। কেন স্যার? এই কারণে স্যার করছি, আমি কাকে আনছি স্যার? একটা ইলেকট্রনকে আনছি। আর একটা ইলেকট্রনকে স্যার চোখে দেখতে পাবে স্যার? পরমাণুকে তো চোখে দেখা যায় না, তো আবার ইলেকট্রনের কথা বলছি কি কথা? তো তাহলে পরমাণুর ভিতরে আবার ইলেকট্রন আছে, তাহলে নিশ্চয়ই তাকে চোখে দেখা যায় না। তাহলে যে জিনিসটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না আর তাকে তুমি 200 কিলোমিটার দৌড়াচ্ছ, ভাবা যায়? তুমি একটা পিঁপড়েকে বলছো তুমি এখান থেকে কলকাতা চলে যাও, পিঁপড়ে কি বলবে? বাপ রে বাপ। তুমি যদি একটা একে বলো, ঘোড়াকে বলো এখান থেকে কলকাতায় যায়, ঘোড়া বলবে হ্যাঁ একটু ক্লান্ত হবো কিন্তু ইম্পসিবল। তার মানে এখান থেকে কলকাতার ডিসটেন্স একজনের কাছে সসীম, মানে যাওয়া যাবে, কিন্তু পিঁপড়ের কাছে কি হলো? ওই ভ্যালু। এক্স্যাক্টলি। তুমি যাকে চোখে দেখতে পাও না আর তাকে তুমি বলো 200 কিলোমিটার থেকে আমি পাঠাচ্ছি, মিটার কিলোমিটারে পাঠাচ্ছি, সে কি বলবে? আমার কাছে এই ডিসটেন্স অসীম। ক্লিয়ার হয়েছে? ওই জন্য ডেফিনেশন কি করা হয়েছে? অসীম দূরত্ব থেকে। কোন কাকে? না একক ধনাত্মক চার্জ। কোথায় আনতে? না তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে। তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র কি জিনিস স্যার একটু বলে দিই। ক্ষেত্র, ক্ষেত। আমার ক্ষেতে আমি কি লাগাবো আমার উপর ডিপেন্ড করে। সিমিলার একটা চার্জ যখন কোথাও থাকবে, সেই একটা এলাকা অন্য একটা চার্জ যখন আসবে, এই এলাকার ভিতরে ঢুকলে হয় সে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যদি শ্যাম হয় তাহলে বিকর্ষণ করবে, যদি ক্যাটানাইন হয় তাহলে আকর্ষণ করে নেবে। তাহলে এখানে যখন আসলো আকর্ষণ করবে কি? করবে না। যখনই এর ক্ষেত্রের মধ্যে ঢুকে গেল তখন একে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। অর্থাৎ কোন একটা চার্জ যে এরিয়াটার তার প্রভাব থাকে, অর্থাৎ এই এরিয়াটাতে অন্য কেউ আসলে সে তাকে গ্রহণ আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। এই এরিয়াটাকে এই চার্জের কি বলো? ক্ষেত্র। এই কোন একটা ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, কাজটা কি করছে? সেই কোম্পানির লোক করছে বিভিন্ন উপায়ে, মানে রাত দিন ওই ইলেকট্রনকে এক্সাইটেড করছে, বুঝাচ্ছে, মোটিভেট করছে। আমরা পরবর্তীকালে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে একটা আমরা জিনিস জানবো, ইএমএফ বলে একটা পার্ট জানবো। অর্থাৎ ইলেকট্রনকে মোটিভেট করছে, অর্থাৎ একটা শক্তি খরচা করছে। ক্লিয়ার? কোথায়? না এখানে আনার জন্য যে পরিমাণ শক্তি খরচা করতে হবে, একে কি বলবো আমরা? বিভব।